আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে হঠাৎ করে এসেছি ফেসবুক। আসলে মূলত আমি কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার পেজে লাইভে আসবো। আসলে দুঃখজনক বিষয় হলেও সত্য, পেজে হঠাৎ করে সমস্যা করতেছে, তাই আমি আমার ফেসবুক আইডি দিয়ে আসছি। আসলে আজকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে, হঠাৎ করে আজ ঘুম থেকে উঠেই যে কোনো একজন শুধু মৌলভীবাজার ৯ নং মোস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা নন, পুরো মৌলভীবাজার জেলার ৬৪টা ডিস্ট্রিক্টের বাসিন্দা মেজর সৈয়দ জিয়াউল হক, উনি যে আজ টেলিগ্রাম একটি আইডি খুলেছেন এবং ওনার যে মুক্তি পরিষদ গঠন করা হয়েছে, ওদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমি আজকে লাইভে এসেছি। আসলে লাইভে বেশিক্ষণ কথা বলবো না, অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও কষ্ট দিব না। যতটুকু আপনারাও পারেন ধৈর্য ধরার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তীতে যারা শুনবেন আশা করি অবশ্যই কিছুটা না হলেও বুঝতে পারবেন। তো সৈয়দ মেজর জিয়াউল হকের মুক্তির বিষয়ে বর্তমান সরকারের জরুরি একটা পদক্ষেপ প্রয়োজন। আইন মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা চাইলেই একটা দেশ আজ এরকম যে কোনো মামলার মোকাবেলা করা সম্ভব। ওনারা চাইলে মুক্তি দিতে পারেন, একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে ওনারা চাইলেই মুক্তি দিতে পারেন। তাই আমি ওনাদের প্রতি ক্ষুধার্ত আহ্বান জানাবো প্রধান উপদেষ্টা বরাবর যে আমাদের মৌলভীবাজারের রত্ন এবং পুরো বাংলাদেশের রত্ন সৈয়দ মেজর জিয়াউল হক, ওনাকে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিগুলো দেওয়া হয়েছে এবং যারা বর্তমানে কাজ করতেছেন, আমি তাদের প্রতিও বলবো অবশ্যই আপনারা বিচলিত হবেন না। আশা করি অবশ্যই সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা ফয়সালা হবে। তবে আমি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা চাইলে সব কিছু করা সম্ভব। মহান রব্বুল আলামিন আপনাদেরকে বুঝ দান করুন এবং সাহায্য করুন। আসলে একজন দেশপ্রেমিক সৈয়দ জিয়াউল হক, ওনার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়েছিল। আপনারা প্রথম আলো সম্পর্কে একটি পত্রিকা জানেন, যেটাকে আমরা প্রথম আলো বলি, আর একটা হচ্ছে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সংবাদপত্র ডেইলি স্টার। ওনাকে যেভাবে, উনি যদি 2011 সালে বিপ্লবই চেয়ে থাকেন তাহলে সমস্যা কি? এই বিপ্লবকে যদি জঙ্গি বলা হয়, এই বিপ্লবকে যদি কেউ জঙ্গি বলে ওনাকে নাটক সাজানোর জন্য বিভিন্ন পায়তারা করেছিল, তাহলে 2024-এর 4 আগস্ট আমাদের 5 আগস্ট বিজয়ের পর, তাহলে সেটা আপনারা যদি যারা বিভিন্ন সেক্টরের মানুষ আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে 2011 সালে যদি বিপ্লবেরই কথা যদি থাকে মেজর সৈয়দ জিয়াউল হকের, তাহলে 2024-এ আমরা যে বিপ্লবটা করেছি সেটা কি জঙ্গি হবে না? আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে হুদাই সৈয়দ মেজর জিয়াউল হককে জঙ্গি নাটক সাজিয়ে তারা এই প্রথম আলো, ডেইলি স্টার এবং বাংলাদেশের বিভিন্ন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা যেভাবে ওনাকে নিয়ে বিভিন্ন লীলাখেলা করছিল, পরবর্তীতে 41 থেকে 54 দিনের মাথায় পরবর্তীতে উনি বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন। এর মধ্যে 41 যে কোনো একজন বাংলাদেশের উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় ছিলেন, যদিও আমি নাম বলবো না। আপনারা অবশ্যই নাম জানতে পারবেন, তবে আমি নাম বলবো না, বিকজ সব বিষয়েই সবার কাছে সিক্রেট থাকে। তবে আমার বিষয়টা আমি নাম বলবো না, আপনারা জেনে নিতে পারেন। আবারও বলছি যে 41 দিন ওনার বাসায় সেফ এক্সিটে ছিলেন। পরবর্তীতে ওনাকে গুম করা হয়েছিল। বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা DGFI, ওরা বিভিন্ন কুয়েকশন করেছিল ওনাকে। উনি আলহামদুলিল্লাহ খুব ভালো কুয়েকশনগুলো দিয়েছিলেন। এমনকি কয়েকদিন আগে লাইভে এসেও বলেছিলেন যে এই ধরনের ঝাঁঝারুলু কথা, যে সাহসিকতার কথা,
আমরা যদি অবশ্যই আমরা নিজেদেরকে সচেতন করতে পারি একজন সাহসী নাগরিক হিসাবে, যদি আমরা সৎ দেশপ্রেমিক হিসাবে আমরা যদি যে কোনো বিপ্লব, হয়তো জুলাই বিপ্লব কোন একটা কারণে হয়তো বা বিভিন্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ আজ, তবে আমরা অবশ্যই বিপ্লবকে কখনো ভুলে যাব না। আজ মেজর সৈয়দ জিয়াউল হক, হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গদেরকে আমি বলি যে, যেমন মনে করেন বিএনপির ভাইদের বলি যে শহীদ মেজর জিয়াউর রহমান ছিলেন এক জিয়া। হয়তো আপনাদের এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমি বলছি যে হয়তো এক জিয়া 17 দিনের মাথায় যে জিয়াকে শহীদ করেছিল, আমি কয়েকদিন আগে আমার একটি লাইভে বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিস্টের একটু সুযোগ করে দিয়েছিলেন, তাই বলে 17 দিনের মাথায় ওনাকে শহীদ করা হয়েছিল। ঠিক তদ্রূপ হয়তোবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে যেতে পারেন, ওনার নামও তো ছিল জিয়া। আর আমাদের মৌলভীবাজার এবং পুরো বাংলাদেশের রত্ন, শাহ মোস্তফা ইউনিয়নের রত্ন মোস্তফাপুরের সৈয়দ জিয়াউল হক পুরো বাংলাদেশের একজন সাহসী দেশপ্রেমিক ছিলেন। তাই ওনার সম্পর্কে আমরা সবাই কি ধারণা নিব, আমরা এ সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক জার্নালিস্ট, বিভিন্ন লেখক, গবেষক সবার কাছ থেকে জেনে নেবেন। তার পাশাপাশি আপনাদের কাছে আমি সৈয়দ মেজর জিয়াউল হক সম্পর্কে দু একটা কথা বলতে চাই যে আসলে সৈয়দ মেজর জিয়াউল হক কি 1985 নাকি 87 হয়তো বা 2011 সাল পর্যন্ত উনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর, সর্বশেষ মেজর হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। উনি চাইলেও বহু কিছু করতে পারেন। 2009 সালে যে পিলখানা হত্যা মামলায় আলহামদুলিল্লাহ মেজর আজমি সহ আরও বিভিন্ন ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল আপনার সারোয়ার আলম, হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ আরও অনেকেই আলহামদুলিল্লাহ আজ দেশপ্রেমিক হিসাবে আমার আপনার দোয়ায় বেঁচেছিলেন। এই জন্যই আজ আমরা সঠিক দেশপ্রেমিক ভাইদেরকে, সঠিক দেশপ্রেমিক সাহসী উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সকল গোয়েন্দা সংস্থার ভাইদেরকে, দেশপ্রেমিক ভাইদেরকে আজ আমরা ফিরে পেয়েছি বলেই আজ আমরা সঠিক এই নিউজগুলো আমরা পেয়েছি এবং অলরেডি আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছিও। তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে আমি প্রথমেই আপনাদের দরবারে, হয়তোবা ভিডিওটা অনেকটা হয়তোবা লম্বা হয়ে যেতে পারে, তাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি বলতে চাই যে আজ মেজর সৈয়দ জিয়াউল হককে দেশে আনতে সমস্যা কি। আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশেষ করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাদের কাছেই তো চিঠি দিয়েছেন যে আপনারা চাইলেই, আপনারা হয়তো বা অনেকে জানতে পারেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র আইন উপদেষ্টা চাইলে মাত্র 7 দিনের মাথায় সৈয়দ মেজর জিয়াউল হককে দেশে ফিরানো সম্ভব, কিন্তু আদৌ তারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমরা যদি এই দেশের বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাই যদি আমরা একত্রিত হয়ে, অবশ্যই আমাদেরকে 7 দিন, আমি আপনাদেরকে বলছি স্বরাষ্ট্র আইন উপদেষ্টা মিলে 7 দিন সময় লাগবে মেজর সৈয়দ জিয়াউল হককে দেশে আনতে, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান সহ প্রধান উপদেষ্টা যদি একত্রিত হন তাহলে আমার মনে হয় না, হয়তোবা দেশে আসতে 7 ঘন্টা থেকে 27 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই 7 দিনের পূর্বে আগেও আনা সম্ভব। আমরা একজন দেশপ্রেমিক সেনাপ্রধানকে, দেশপ্রেমিক মেজর সৈয়দ জিয়াউল হককে আমরা অবশ্যই দেশে দেখতে চাই। যেভাবে বর্তমানে বিভিন্ন ব্যারিস্টার, আইনজীবী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন প্রক্রিয়া লড়ে যাচ্ছেন, আপনারা সবাই দোয়া করবেন যে অতি শীঘ্রই আমাদের মাঝে সৈয়দ মেজর জিয়াউল হক যাতে আমাদের মাঝে ফিরতে পারেন এবং সকল আইনি মোকাবেলা করে আমরা একটা ন্যায়ের পথে সঠিক দেশপ্রেম হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই সবসময়
সোচ্চার ও সর্বপর্যায়ের যে কোনো পর্যায়ের আমি আপনারা অবশ্যই চেষ্টা করব। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন আপনারা হয়তো বা জানেন, যে কোনো দল আসলে বাংলাদেশ সেনাবাহিনী বলেন, যে অনেকেই বলে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা NSI DGFI সহ এরা, ঠিক আছে, হ্যাঁ, এরা বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, কিন্তু DGFI কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী বলেন কিংবা বর্তমান উপদেষ্টা মণ্ডলী, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, DGFI কিন্তু ডক্টর ইউনূসকে বর্তমানে তথ্য দেয়া লাগে। DGFI কিন্তু বাংলাদেশ সেনাপ্রধানকে কোনো তথ্য দেয় না, বরঞ্চ DGFI বাংলাদেশ সেনাপ্রধান থেকে শুরু করে একবারে আপনার কি বলে সৈনিক পর্যন্ত সবার একটা রিপোর্ট প্রধান উপদেষ্টা বরাবর তারা দেয়। তারা কখনোই বাংলাদেশ সেনাপ্রধানকে ওরা কোনো রিপোর্ট দেয় না। অনেকে হয়তো ভুল তথ্য পেতে পারেন, আশা করি হয়তো বা অনেকেই জানেন, তারপরও আপনাদের বলি যে DGFI হয়তো বা বাংলাদেশ সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা হতে পারে তাদের, এমনকি আপনারা হয়তো বা অনেকে জানেন যে DGFI কিন্তু সরকারি কোনো যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যে লিখিত বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে একটা যে রিপোর্ট কি বলে এটাকে, যে মানে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো একটি সুনির্দিষ্ট হিসাবের কথা বলতেছি, হিসাব দেওয়ার জন্য যে কোনো আইনি কর্মকর্তাদেরকে দিতে হয়। কিন্তু বাংলাদেশের একটি মাত্র গোয়েন্দা সংস্থা যে DGFI, তার কোনো হিসাব নেই। আপনারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু অতীতের ফ্যাসিস্ট সরকারে এই ধরনের DGFI এর কোনো নির্দিষ্ট তাদের যে কোনো আয় ব্যয়ের, তারা যত কোটি টাকা ব্যয় করুক, সেটা খাবারের ক্ষেত্রেই হোক, সেটা যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, কিংবা যে কোনো তাদের যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে যদি ডিল করার জন্য হয়, তাদের কোনো DGFI কোনো হিসাব নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই বুঝবেন যে DGFI এর রিপোর্ট সরাসরি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, অবশ্যই DGFI তাদেরকে তথ্য দিতে হবে, সেটা ডিরেক্টলি সেনাপ্রধান বরাবর নয়। তাই আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, আপনারা হয়তো কয়েকদিন আগে জেনেছেন যে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের মৌলভীবাজার 9 নং 11 নং মোস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা মেজর সৈয়দ জিয়াউল হক, ওনাকে নিয়ে একটি মুক্তি পরিষদ গঠন করা হয়েছে, যে মহান রাব্বুল আলামিন যেন আমার আপনার সাহায্য এবং আইনি সাহায্য সহযোগিতায়, উচ্চ পদস্থ কর্মকর্তা উপদেষ্টা মণ্ডলীর সহযোগিতায়, মহান রাব্বুল আলামিনের সাহায্যে যাতে এই মুক্তি পরিষদের মাধ্যমে আমরা যেন একজন দেশপ্রেমিক মেজর সৈয়দ জিয়াউল হককে আমাদের মাঝে ফেরত চাই। তারই পাশাপাশি অবশ্যই আপনারা হয়তো প্রথমে আমি বলেছি, তারপরে আবার বলি যে আজ মেজর সৈয়দ জিয়াউল হক একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন। হঠাৎ করে আমার নোটিফিকেশনে আসছে টেলিগ্রামে, তখন দেখলাম যে আসলে এটা ওনার তো নির্দিষ্ট না, এটা একটু দেখা যায় আপনার এই যে পাবলিক গ্রুপ বলে না, এই ধরনের গ্রুপ। হয়তোবা আমি প্রথমে আশ্চর্য হয়েছিলাম, হয়তোবা উনি আমাকে ওনার যেহেতু ফেসবুক আইডিতে আমি ফ্রেন্ড লিস্টেও আছি, এমনকি বিভিন্ন কমেন্ট বিভিন্ন কিছু আমি পেয়ে থাকি ওনার বিভিন্ন স্ট্যাটাসে, আবার অনেক সময় রিপ্লাইও পেয়ে থাকি। হয়তোবা আমি অনেক সময় ভাবছি যে আসলেই কি টেলিগ্রামে ওনার আইডিতেই আমাকে জয়েন দেওয়া হয়েছে। পরবর্তী দেখা যায় না, ওনার টেলিগ্রাম আজই খোলা হয়েছে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট। আপনারা হয়তো বা জানেন যে বিশ্বের অলরেডি যে কোনো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে প্রধান, যেভাবে DGFI একটা প্রধান গোয়েন্দা সংস্থা, ঠিক তো গ্রুপ যে কোনো কিছু হ্যাক করার জন্য হ্যাক করতে পারে না একমাত্র টেলিগ্রাম থেকে। তাই অবশ্যই তারই পাশাপাশি
তারই ফাঁকে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে খুবই ইম্পর্টেন্ট, যে অবশ্যই আগামীকাল বাংলাদেশ সেনাবাহিনীর যে পিলখানা হত্যা মামলা 2009 সালে সেটা শুনানি রয়েছে। তো সেটা শুনানির ব্যাপারে বিডিআরের অনেক সদস্যদেরকে জামিন দেওয়া হবে। তবে আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো, এর আগেও বিভিন্ন হয়তোবা গুঞ্জন কিংবা সত্য হতে পারে, যদিও আমি স্পেসিফিকলি জানি না তাই আমি বলতেছি না, তবে বিভিন্ন গণমাধ্যমে ছড়েছে যে অতীতে কয়েকজন এই ধরনের বিডিআর সদস্যদেরকে মুক্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কয়েকজনকে আবার আটক করেছিল। তবে সত্য কিনা আমি জানি না, তাই আপনাদেরকে সঠিকভাবে বলছি না। তবে বিভিন্ন গণমাধ্যম এমনকি বিভিন্ন জার্নালিস্টগণ বলেছেন আগামীকাল যেহেতু একটি শুনানি রয়েছে, যেহেতু বিডিআর কর্মকর্তা ভাইগণ অবশ্যই তারা আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভাইদেরকে বলবো যে আশা করি অবশ্যই এ ধরনের যদি অতীতের কোনো কিছু হয় ভুল ভ্রান্তি, তাহলে অবশ্যই এই ব্যাপারে আমরা যেন অন্ততপক্ষে নিজের দেশের কল্যাণের জন্য আমরা কাজ করে একজন ভাইকে সঠিক এবং সঠিক দেশপ্রেমিক ভাইকে আমরা মুক্তি দিতে কোনো বাধা বিপত্তি আমরা এই ধরনের কোনো কাজে লিপ্ত হব না। তারই পাশাপাশি আমি বলতে চাই যে মেজর সৈয়দ জিয়াউল হকের যে মুক্তি পরিষদ গঠন করা হয়েছে, এই মুক্তি পরিষদের আমাদের মৌলভীবাজারের 2 জন আছেন, এছাড়াও অলরেডি প্রায় সম্ভবত আমি ভুলে গেছি প্রায় 50 জনেরও অধিক একটি মুক্তি পরিষদের একটা কমিটি গঠন করা হয়েছে। সেটাতে আমাদের মৌলভীবাজারেরও 2 জন রয়েছে। তবে অবশ্যই আপনারা জানবেন, যদি ওনার আইডি আপনারা যদি সার্চ করেন তাহলে অবশ্যই সবার নাম পেয়ে যাবেন, বা কিংবা নির্দিষ্ট কতজন সেটাও পেয়ে যাবেন। ওনার ফেসবুক টাইমলাইনে উনি স্ট্যাটাস দিচ্ছেন। সেটার মধ্যে যারা রয়েছেন প্রধান, তার মধ্যে রয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ আরও বিভিন্ন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ। তারই পাশাপাশি আপনাদের সামনে বলতে চাই যে মেজর জিয়াকে যখন এইরকম একটা নাটক সাজানো হয়, এরপর উনি যে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, হয়তো একজন ভাইয়ের, আমরা অনেকেই বলে থাকি যে একজনের উসিলায়, একজন সাবেক সেনা কর্মকর্তার উসিলায় তিনি কয়েকদিন বাংলাদেশে ছিলেন, পরবর্তীতে কোন দেশে চলে গেছেন এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এমনকি বর্তমানেও কোন দেশে উনি আছেন এর সুনির্দিষ্ট প্রমাণ কেউই দিতে পারবে না। এমনকি যে কোনো বিভিন্ন ভিডিও কলেই বার্তায় বলেন, যে কোনো গণমাধ্যম জার্নালিস্টের কোনো কিছুতেই উনি আসেন না। এমনকি ওনারাও জানেন না যে উনি বর্তমানে কোন দেশে আছেন। এর মধ্যে আরেকটি কথা আমি যুক্ত করতে চাই, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে গত কয়েকদিন পূর্বে ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে একটা সাংবাদিক ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে একটা মতবিনিময় সভা হয়েছিল। সেটাতে উপস্থিত ছিলেন আমাদের মৌলভীবাজার 11 নং মোস্তফাপুর ইউনিয়নের রত্ন এবং পুরো বাংলাদেশের রত্ন সৈয়দ মেজর জিয়াউল হক। উনার মা ছিলেন, উনার আম্মু ছিলেন স্বয়ংযুক্ত ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবও ছিলেন, একটু আগে যে বললাম লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানও ছিলেন, এবং তারই পাশাপাশি ব্যারিস্টার এম সারওয়ার হোসেন ছিলেন, এবং আরও জানেন বিভিন্ন উচ্চপদস্থ ব্রিগেডিয়ার জেনারেল কর্মকর্তা। আপনারা হয়তো অনেকেই চিনবেন যে হাসান নাসির অবশ্যই উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। উনি যেহেতু নতুন একটা আইডি খুলছেন, অবশ্যই আমার আইডিতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া অনেকের ফ্রেন্ড লিস্টে থাকতে পারেন।
তাই আপনাদেরকে বলবো যে গত কয়েকদিন আগে 9 সদস্য বিশিষ্ট একটি সাংবাদিক ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে একটা বৈঠক হয়েছিল। উনি মেজর সৈয়দ জিয়াউল হকের মা যেভাবে কান্নায় বিজড়িত হয়ে এই বাংলাদেশের প্রতিটা সেক্টরের ভাই বোনদেরকে যেভাবে আকুল আবেদন জানিয়েছেন উনার ছেলেকে ফেরত পাওয়ার জন্য, এই উনি যেভাবে কান্না করছেন, এর পাশাপাশি যারা দেখেছিল এই ভিডিওটা সরাসরি কিংবা পরবর্তীতেও সবাই জানে উনি কিভাবে উনার ভালোবাসা, একটা ছেলের প্রতি একজন মায়ের কতটুকু ভালোবাসা আপনারা অবশ্যই জানেন। এর পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব মেজর জিয়াউল হক সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন, সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছেন, ব্যারিস্টার সারওয়ার বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেছেন, এছাড়াও আপনার আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সাহেরও ছিলেন, এছাড়াও ইনভাইট ছিলেন পিনাকি ভট্টাচার্য, যদিও উনি যুক্ত হতে পারেন নাই। আমাদের বাংলাদেশে আরেকজন মুফতি হারুন ইজারও ছিলেন, উনি যুক্ত হতে পারেন নাই। বিভিন্ন আরো অনেকেই ছিলেন, অনেকেই যুক্ত হতে পারেন নাই বিভিন্ন কাজে। এছাড়াও মেজর দেলোয়ারও ছিলেন এবং চলচ্চিত্রকার খিজির হায়াত খানও ছিলেন। এদের ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে এদেরকে উনি ডেকে এনেছিলেন যে একটি এই মুক্তি পরিষদ গঠন করার জন্য। পরবর্তীতে আলহামদুলিল্লাহ উনার মা যেভাবে উনার ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার ফসলটাকে আমার আপনার আগামী দিনের ভবিষ্যৎ যারা আপনার কি বলে এটাকে আয়নাগড়ে ব্রিগেডিয়ার জেনারেল আজমিও ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানও ছিলেন, এছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন, এছাড়াও আরো বিভিন্ন অঙ্গ সংগঠন, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ছিলেন। তবে উনার মায়ের কান্নাটা আলহামদুলিল্লাহ আমি আপনি সফল বলতে পারি। হয়তোবা বলতে পারেন কেন সফল, উনি যেভাবে কান্নায় বিজড়িত হয়ে সেই দিন বলেছিলেন যে মুক্তি পরিষদ গঠন করার জন্য, অবশ্যই উনার এই ভালোবাসাটা মহান রাব্বুল আলামিন কবুল করেছেন। এর প্রেক্ষিতে একটি যে মুক্তি পরিষদ গঠন করে, এই মুক্তি পরিষদ ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেব, ব্যারিস্টার সারওয়ার সাহেব সহ আরো অনেকেই এটা ঢিল করতেছেন, এটা চালাচ্ছেন। এছাড়াও আরো বিভিন্ন ঐক্য পরিষদ গঠন করা হয়েছে, আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইরা এটা পর্যালোচনা এবং বিভিন্ন সোর্সে বিভিন্ন কিছু যাতে 64টা ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ে এই একটা পরিষদ গঠন করা হয়েছে। তার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে এরই কথা একটি আমি ছন্দ বলতে যাই যে ফুল যেভাবে গন্ধ ছড়ায় ঠিক তদ্রুপ সৈয়দ জিয়াউল হক আমার আপনাদের সামনে সেই গন্ধটা ছড়িয়েছেন, কিন্তু বেশি দিন পারেননি। হয়তোবা আমার আপনাদেরকে চেয়েছিলেন আরো এই ফুলের সুগন্ধিটা ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। এই ইন্ডিয়ার দালাল গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সংশ্লিষ্ট রয়ের আমাদের দেশের বিভিন্ন অঙ্গ সংগঠনে জড়িত এই রয়ের যে এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, এদের কারণেই পারেন নাই। সবচেয়ে বেশি মেজর সৈয়দ জিয়াউল হককে সবচেয়ে বেশি এই রয়ের গোয়েন্দা সংস্থা উনাকে তারা বিভিন্নভাবে পায়তারা করেছিল, এবং যার বাসায় সৈয়দ মেজর জিয়াউল হক শহীদ অনেক সময় আমার মুখে দিয়ে এসে যায়, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার কথা বলতেই উনার কোথাও শহীদ এসে যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন যে আমি মেজর সৈয়দ জিয়াউল হককে বলতেছি যে মেজর সৈয়দ জিয়াউল হককে যে 41 দিন একজনের বাসায় 41 দিন দিয়েছিলেন, ভালোবাসাই তো দিয়েছিলেন। আজ ভালোবাসায় হয়তোবা
আমাদের এই ফুলের সুগন্ধিটা আজ আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের যে এই ঐক্য পরিষদ গঠন হয়েছে, অবশ্যই যে বা যারা এটার পিছনে কাজ করে যাচ্ছেন এবং এর পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দিয়েছেন, আমরা অবশ্যই চাইব একটি সুনির্দিষ্ট ফায়সালা গঠন করে আমাদের মাঝে যেন এই ফুলের মেজর সৈয়দ জিয়াউল হককে যেন আমরা এই ফুলের সুগন্ধিটা আমরা পেতে পারি। অবশ্যই আমার আপনার এই দোয়া থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। আসলে আমাদের যে কোনো আইনি কর্মকর্তা, অবশ্যই আপনারা জানেন আইন উপদেষ্টার সহায়তায় হয়ে থাকে। তাহলে আমাদের দেশের এই বিভিন্ন বর্তমান যে আইনি কার্যক্রম চলতেছে, তারা কি আউদো এই আইনি কর্মকর্তাগণ কি, আইনি উপদেষ্টা কি বর্তমান বাংলাদেশের কি হচ্ছে, আইন উপদেষ্টা কি সেটা আজও ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন? আজ যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতেন, তাহলে এই বর্তমান দেশের যে পরিস্থিতি যেভাবে যাচ্ছে এবং ভবিষ্যতে কিভাবে যাবে, এর কোনো ভবিষ্যৎবাণী কেউ দিতে পারবে না মহান রব্বুল আলামিন ছাড়া। এই আইন উপদেষ্টা যদি এই বাংলাদেশের যে অপকর্ম, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন আমলারা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যে বাংলাদেশের যে আমলারা যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের মতামতে বাংলাদেশের কোনো দেশপ্রেমিক ভাইদেরকে দেখছে না। অথচ এই ভারতীয় গোয়েন্দা সংস্থা অধিকাংশই আপনারা জানেন যে বাংলাদেশের অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, আপনার যে কোনো মন্ত্রী পরিষদই বলেন, অতীতের উনার ভাই ভাতিজা বাগনা, উনার ছেলে পেলে, এই আমলারাই বর্তমানে রয়ে গেছে বাংলাদেশে। তাই আমরা কি কাজ করব? আমরা কি এটা পরিবর্তন করব না? আমরা অবশ্যই সেটা পরিবর্তন করার চেষ্টা করব। এই চেষ্টা করার জন্য প্রথমেই আমাদের আইন উপদেষ্টা অবশ্যই উনি সঠিক কার্যক্রম যদি না নেন, সঠিক পদক্ষেপ যদি না নেন, তাহলে আমাদের দেশটা কি আদৌ বিপ্লব হয়েছে? আমরা কি সঠিক সবকিছু আমরা পাচ্ছি? এটা অবশ্যই দেশ ও জাতি জেনে গেছে। আমরা অবশ্যই যদি এই ধরনের বর্তমান 1-1.5 বছর হয় নাই এখন পর্যন্ত, বর্তমান যদি দেশের এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কি হবে তা আদৌ আমরা জানি না। আসলে যে আসিফ নজরুল সাহেব, উনিও একদিন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব এবং ব্যারিস্টার সারওয়ার সাহেব, উনারা আসিফ নজরুল সাহেবকে প্রশ্ন করেছিলেন যে মেজর সৈয়দ জিয়াউল হক সম্পর্কে আপনি এত কিছু জানেন, আপনি একজন আইন উপদেষ্টা, তাহলে আপনি কেন এগুলো কোনো কিছু করতেছেন না, কোনো কাজ করতেছেন না? তিনি সরাসরি বলে উঠলেন যে সেটা আমেরিকার সহযোগিতা লাগবে। আসলে ওনারা অনেক কিছু বিশ্লেষণ করেছেন, তবে এই কথা শুনে আমার আপনার কি গায়ের লোম একটু ধারায় না যে আইন উপদেষ্টা, তাহলে আমাদের দেশে আইন কেন? আইন উপদেষ্টা যদি বলে সেটা আমেরিকা ফয়সালা করে দিবে, তাহলে আইন উপদেষ্টা আপনি বসেছেন কেন? আপনি যদি এই রকমের একটা ডিসিশন দেন যে আমি কি করব, সেটা আমি তো যা করতেছি, কিন্তু সেটা আমেরিকা ছাড়া করতে পারবে না, তাহলে আপনি আইন উপদেষ্টা কেন? এই বাংলাদেশে কেন আইন? আপনারা আইন উঠিয়ে ফেলুন। এই দেশে আইন থাকার তো কোনো প্রয়োজন পড়ে না। এই দেশের যদি সৈয়দ জিয়াউল হকের মতন দেশপ্রেমিক, মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক, মেজর ব্রিগেডিয়ার জেনারেল আজমির মতো দেশপ্রেমিক, এছাড়াও আরো বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এই দেশপ্রেমিক থাকা সত্ত্বেও
এমনকি সর্বনিম্ন পর্যায়ে আমার আপনার মতন সমাজের এই ধরনের দেশপ্রেমিক ব্যক্তি যদি আমরা সব সময় সজাগ থাকি, তাহলে আইন উপদেষ্টা আপনাদেরকে বলি যে আপনাদের টাকার কোনো প্রয়োজন নেই। যদি একটি দেশের আইন সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা যদি বলেন যে আমেরিকা ছাড়া এটা কোনো কিছু করা যাবে না, তাহলে আপনাদের টাকার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বনিম্ন পর্যায় থেকে আমার আপনার মতন দেশপ্রেমিক ভাইদের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ভাইদের পর্যন্ত আমরা অবশ্যই দেশপ্রেমিক ভাইয়েরা আছেন, তারা অবশ্যই আপনাদের মতন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা থাকা লাগবে না, আপনারা চলে যান। এই বাংলাদেশের দেশপ্রেমিকগণেই আমাদের দেশটা অবশ্যই আপনাদের থেকেও ন্যূনতম ভালো চালাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি যে বলতেছিলাম যে গোয়েন্দা সংস্থা, আপনারা তো জানেন যে গোয়েন্দা সংস্থার সরাসরি রিপোর্ট বর্তমানে প্রধান উপদেষ্টাকে দেয়া লাগে। অবশ্যই আমরা কয়েকটা পয়েন্ট আজ আপনাদেরকে বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির বলেছিলেন যে আমাদের দেশের কোনো ব্যবস্থা হচ্ছে না কেন, আমাদের কোনো মন্ত্রণালয় এদেশে কি আছে? যে কোনো একজনকে কোয়েকশন করেছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, উনি কোয়েকশন করেছিলেন বাংলাদেশের কোনো মন্ত্রণালয় কি আদৌ আছে? এর প্রেক্ষিতেই আমি আপনাদেরকে বলছি যে আসলে আইন উপদেষ্টা থাকার পরেও বাংলাদেশের সঠিক আইন প্রয়োগ নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার পরেও বাংলাদেশের এই ধরনের সৈয়দ মেজর জিয়াউল হক আমাদের দেশে এখন পর্যন্ত তারা এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধুই বলতেছেন আমেরিকা আমেরিকা আমেরিকা। আমরা আমেরিকার প্রয়োজন নেই। কেন আমরা আমেরিকার গোলাম হব? আমরা তো আমেরিকার মতন দেশ হতে চাই না, যেই দেশ ট্রান্সজেন্ডার, সমকামিকা, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এবং যেভাবে আমেরিকার বর্তমান, যে আমি চাই না আমেরিকা নিয়ে কোনো এখানে বিশ্লেষণ করার জন্য। আপনারা অবশ্যই জানেন আসলে সরাসরি যখন সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং কর্নেল হাসিনুর রহমান যখন দ্বিতীয়বার গিয়েছিলেন আইন উপদেষ্টার সাথে মেজর জিয়াউল হকের বিষয় নিয়ে, এছাড়াও আরো বিভিন্ন তথ্য নিয়ে, যখন প্রথম যেদিন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে যেদিন স্মারকলিপি দিয়েছিলেন, এর দ্বিতীয়তম দিনের কথা আমি বলতেছি, যখন বলছিলেন যে আমাদের দেশে আদৌ কি সঠিক তথ্য যাচাই বাছাইয়ের জন্য কোনো কিছু রয়েছে? আমি বলি নাই, কর্নেল হাসিনুর রহমান বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেছেন যে আমাদের দেশে মিথ্যা এবং সত্য যাচাই করার জন্য কি কোনো মন্ত্রণালয় নেই? তাহলে কেন আসিফ নজরুল, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকার তো কোনো প্রয়োজন নেই? একতার প্রেক্ষিতেই আমি অতীতের যে উনাদের কথাগুলো আমি বললাম, উনাদের দেখে শিখেই আমি এই কথাগুলো বলছি যে আসলেই আদৌ এই উপদেষ্টা পরিষদ থাকার পরও আমাদের দেশের এই অবস্থা। আর এর পাশাপাশি দ্বিতীয়বার যখন ওনারা গিয়েছিলেন, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে দ্বিতীয় দিন যখন ওনারা গেছিলেন তখন এলে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন ডিরেক্টলি যে উনি নাকি ভয় পেয়ে গেছেন। দ্বিতীয়বার যখন সময় ওনারা কোয়েকশন করেছিলেন মেজর সৈয়দ জিয়াউল হককে নিয়ে এবং বাংলাদেশের যে সত্য তথ্য যাচাই বাছাই করার জন্য কি কোনো মন্ত্রণালয় নেই,
তখন সময় উনি নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমি তো ভয় পেয়ে গেছি। আসলে কি উনাদেরকে ভয় পেয়ে গিয়েছিলেন না, উনারা যে তথ্যগুলা বলেছিলেন, তথ্যগুলা জানার জন্য বলেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে উনারা ভয় পেয়েছিলেন। অবশ্যই উনাদেরকে ভয় পান নাই। উনারা যেভাবে তথ্যগুলো বিশ্লেষণ করেছেন অবশ্যই সেগুলাই ভয় পেয়েছে। এখন আপনাদেরকে বলি যে বাংলাদেশের বর্তমান অবকাঠামো নিয়ে, বাংলাদেশ বর্তমান অবকাঠামো যে আলহামদুলিল্লাহ প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে বর্তমানে কয়েকটা ইস্যু ছিল যেগুলা ট্রান্সজেন্ডার বলেন, সমকামিতা বলেন, এই ধরনের ইস্যু নিয়ে, এই বিষয়গুলা নিয়ে বর্তমানে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ একটা প্রেশার ক্রিয়েট টিম গঠন করা হয়েছে, অবশ্যই দুই একটা হয়তোবা বর্তমানে বাস্তবায়ন হতে চেয়েছিল, দুই একটা বাস্তবায়ন হয়তোবা হয়েছে। ইনশাআল্লাহ এর সঠিক জবাব অবশ্যই মাঠে দেওয়া হবে। এবং মেজর সৈয়দ জিয়াউল হককে যে 12টি মামলা দেওয়া হয়েছিল এর মধ্যে তিনটি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাও কিন্তু আউদো পর্যন্ত প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা যদি আপনারা বিলিভ করেন তাহলে হবে না ভাই। উনি যদি 2011-তে বিপ্লবই যদি চান তাহলে বিপ্লব তো অবশ্যই সঠিক চেয়েছেন। যদি মিথ্যা বিপ্লব যদি চেয়ে থাকেন তাহলে 2024-এর বিপ্লব কি হয়েছে? সত্য বিপ্লবই তো হয়েছে। তাই তো যে বা যারা বলে যে বিপ্লবের কথা বলে, প্রথম আলো ডেইলি স্টারের কথা বললেই তারা বলে বিপ্লব, তাহলে তো এটাও জঙ্গি নাটক সাজানোর জন্য আপনারা বিপ্লব বলতেছেন। একটি জঙ্গি নাটক বাংলাদেশের শুধু সৈয়দ মেজর জিয়াউল হক নয়, বহুজনকে জঙ্গি নাটক করে সাজানো হয়েছে। যেমন আমার জানামতে জসিমউদ্দিন রহমানী নামে একজন ইসলামিক স্কলার রয়েছেন, এছাড়াও আরো বহু আলেম উলামা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন যে তাদের নামেও বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে তারা আটক করা হয়েছে। এমনকি বহুজন আজও ছাড়া পেয়েছেন, আর বহুজন আজও কিন্তু কারাগারে রয়েছেন। আমি সকল প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বশেষ আমাদের মতন যে বা যারা গ্রামে গঞ্জে শহরে আমরা যে বা যারা সদস্য কর্মীগণ দেশপ্রেমিক হিসাবে যেরকম কাজ করে যাচ্ছি, অবশ্যই আমাদের দেশে মেজর সৈয়দ জিয়াউল হককে আনা সম্ভব। আমরা যদি সঠিক ন্যায় ও ইনসাফ চাই তাহলে অবশ্যই 12টি মামলা কেন, 12টি মামলার মধ্যে যদি তিনটি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা তো মিথ্যা বলেই বর্তমান যে বা যারা কাজ করতেছেন, যেই আইনজীবী, ব্যারিস্টার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ কাজ করছেন এবং কাজ করে যাচ্ছেন, সেটা সঠিক বলেই তো 12টি মামলার মধ্যে তিনটি মামলা যদি ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আসলেই তো সেটা মিথ্যা। যদি সেটা সত্য হতো তাহলে তো ওনারা বিচার প্রক্রিয়া এই ধরনের আবেদন করতে পারতেন না। ওনারা যেভাবে অবসরপ্রাপ্ত বিভিন্ন উচ্চপদস্থ ব্যারিস্টার, সেনা কর্মকর্তাগণ যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা আদৌ মিথ্যা। তাই বলেই তো ওনারাই বলেছেন যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা চাইলে 7 দিনের ভিতরে ওনাকে সৈয়দ মেজর জিয়াউল হককে আনা সম্ভব দেশে। কিন্তু প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওনারা যদি নাও চান, ইনশাআল্লাহ আপনারা ভরসা রাখেন যে
আমি আপনি যে বা যারা উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যারা রয়েছেন, অবশ্যই এই দেশে সঠিক দেশপ্রেমিক রয়েছেন, সবার সঠিক দেশপ্রেম রয়েছে। আজ যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি না চান, স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও না চান, আইন উপদেষ্টাও যদি না চান, তাহলে অবশ্যই যেই জায়গায় বাংলাদেশের অতীতের জালিমের কারাগারে আয়নাগড়ে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ বিভিন্ন ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ যারা এই ধরনের জালিমের জুলুমে কারাগারে ছিলেন, অবশ্যই যেহেতু তারা এই দেশপ্রেম আমার আপনার জন্য কাজ করে যাচ্ছেন, সৈয়দ মেজর জিয়াউল হকের জন্য কাজ করে যাচ্ছেন, এমনকি আগামীকাল যে পিলখানা হত্যাকাণ্ডের বিডিআর ভাইয়েরা যে রায়টা রয়েছে, অবশ্যই আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো যে এই ধরনের যাতে কোনো গুঞ্জন সৃষ্টি না হয়, যে বা যারা অতীতে গুঞ্জন সৃষ্টি করেছে কিংবা সঠিকও হতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা নাকি অতীতে যে কয়েকজনকে 19 জনের মতন সম্ভবত মুক্তি দেওয়া হয়েছিল, হয়তো অনেকে বলেছেন যে কয়েকজনকে সেনা কর্মকর্তা এরা আটক করেছেন। আমি অবশ্যই আগামীকাল যেহেতু একটা রায় আছে, আমি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ গোয়েন্দা সংস্থা কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকেও বলবো যে এই ধরনের যাতে কোনো কিছু যাতে না ঘটে। অবশ্যই আপনার মধ্যেও দেশপ্রেম রয়েছে ভাই, আপনি যদি আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের এই দেশের দেশপ্রেমিক ভাইয়েরা বোনেরা রয়েছেন বলেই এই দেশটা রয়েছে, না হয় হয়তো বা থাকতো না। তাই আমি সবার কাছে আকুল আবেদন করব যে আগামীকাল যেহেতু একটা রায় আছে, অবশ্যই এই রায়টা যাতে সুষ্ঠুভাবে এই বিডিআর ভাইয়েরা যাতে মুক্তি পায় এবং তারা যাতে তাদের মা বোনদের স্ত্রীদেরকে নিয়ে পরিবার গঠন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং পরিশেষে সর্বশেষে যে কথা নিয়ে আজকের আমি টপিকটা বলছিলাম, মেজর সৈয়দ জিয়াউল হক শুধু আমাদের মৌলভীবাজারের 11 নং মোস্তফাপুর ইউনিয়নের শুধু নন, উনি প্রত্যেকটি গ্রামের গঞ্জের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের বাংলাদেশের প্রতিটা মানুষের মেজর সৈয়দ জিয়াউল হককে অবশ্যই আমি আপনি এবং যে বা যারা উচ্চপদস্থ যারা কাজ করে যাচ্ছেন এবং যে মুক্তি পরিষদ গঠন করছেন এবং আগামীকাল যেহেতু একটি রায়ও রয়েছে বিডিআরের, আমরা অবশ্যই চাইব সুষ্ঠুভাবে ওরা যাতে আমাদের মাঝে ফিরে আসে, এই দুটি রায় যাতে সুষ্ঠুভাবে হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি আমার এই টপিকটা এখানেই শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো কয়েকজন ভাই কিছু কমেন্টে বলছেন, আমি কমেন্টে একটু চেক করে নিব আসলে কোন ভাই কি কথা বলতেছেন। আসলে হয়তো বা পরবর্তীতে বলতে পারেন যে আসলে ভাই অনেক কিছু বলছিলাম তো কোনো কিছু দেখেন নাই। তো আলহামদুলিল্লাহ অনেক ভাই জয়েন হয়েছেন, তারই পাশাপাশি অনেক ভাই অবশ্যই পরবর্তীতে দেখবেন। সবাইকেই বলতেছি যে আসলে নেক্সট কমেন্টগুলা আসছে না কেন, যে ভাইরা কমেন্টগুলা করছেন এ ভাইদের কমেন্টগুলা তো একটু শু করছে না, আসলে কোনো সমস্যা করতেছে নাকি আমার মোবাইলে নাকি যারা ওয়াচিং এ ছিলেন তাদেরকে পাই, কিন্তু প্রশ্ন যেবা যারা করেছিলেন তাদেরকে পাই না কেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই বলেছেন যে আইনমন্ত্রীর শুভকঙ্কের পাখি আমরা কেউই ধরতে পারছি না। আসলেই ভাই আদৌ সত্য, উনি যেভাবে আড়াল করে নিচ্ছেন, এই তো একটু আগেই ভাই আপনাদেরকে বলছি যে অতীতের যে ব্রিগেডিয়ার জেনারেল সহ বিভিন্ন
উচ্চপদস্থ কর্মকর্তা ভাইয়েরা আইন উপদেষ্টার কাছে যাচ্ছেন, কিন্তু আইন উপদেষ্টা বলছেন যে হ্যাঁ এটা আমেরিকা নাকি ফায়সালা নিবে। কিভাবে তিনি আড়াল করে নিচ্ছেন বিভিন্ন বিচার ফায়সালা? কি 5ই আগস্টের গত 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর আদৌ কি আমরা কোনো বিচার সুষ্ঠুভাবে পেয়েছি, কিংবা আদৌ কি কোনো বিচারের কোন ফায়সালা কি পেয়েছি? তাহলে আইন উপদেষ্টা কি ফাঁকি দিচ্ছেন না আমাদেরকে? অবশ্যই আইন উপদেষ্টা আমাদেরকে ফাঁকি দিয়ে চলছেন, কিন্তু আইন উপদেষ্টার এই ফাঁকিটা আমরা সুযোগ দিচ্ছি একটা নির্দিষ্ট দলের মাধ্যমে। আপনারা অবশ্যই জানেন, আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন যে আপনি এনসিপি সম্পর্কে বলেন কেন, যে এনসিপি অবশ্যই একটা সরকারের একটা গভর্নমেন্টের একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম বর্তমানে করতে যাচ্ছে বলেই এই আইন উপদেষ্টা তাদেরকে বিভিন্ন কার্যক্রমে এই আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমাদের টাকার রাষ্ট্রীয় কোষাগার থেকে অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলেই তারা আজ অতটুকু দাঁড়াতে পেরেছে। না হলে একটা রাজনৈতিক সংগঠন এতটুকু দাঁড়ানো সম্ভব নয় ভাই। এই জন্যই আসিফ নজরুল বিভিন্ন কিছু আড়াল করতেছেন, এবং এই যে বর্তমানে এনসিপি গঠন করা হয়েছে, যুবশক্তি কিংবা বর্তমানে তাদের ছাত্র সংগঠনও গঠন করা হয়েছে, আসিফ নজরুল সাহেব উনাদেরকে স্টাবলিশ করার জন্য উনি ফাঁকি দিচ্ছেন। আর উনি যদি আমাদেরকে ফাঁকি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এর জবাব অবশ্যই জাতির কাছে দিতে হবে। বর্তমান যেভাবে ফাঁকি দেন না কেন, বলে না চুরের মায়ের বড় গলা, আবার অনেকেই বলে থাকেন যে চুরের মনে পুলিশ পুলিশ। উনি যদি চুরের মনে পুলিশ পুলিশ কাজগুলোই করে থাকেন, অবশ্যই এই চুররা অবশ্যই আমরা অবশ্যই এই চুরদেরকে অবশ্যই ধরতে পারবো। অবশ্যই বা এই আইন উপদেষ্টা আমাদের সাথে বিভিন্ন নাটক করতেছেন। রায় যেন সত্য প্রকাশ পায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। অবশ্যই ভাই আপনারা দোয়া করবেন যেন আমি যে টপিকটা প্রথমেই বলছি যে সৈয়দ মেজর জিয়াউল হক যাতে একটা সুষ্ঠু ও ইনসাফ এর ভিত্তিতে যাতে যে ভাইয়েরা কাজ করতেছেন এবং বাংলাদেশের সকল নেটওয়ার্কে হয়তো বা সমস্যা করতেছে। আমি যে টপিকটা বলছিলাম যে মেজর সৈয়দ জিয়াউল হককে যাতে আমাদের মাঝে ফিরিয়ে আনা হয়, এর পাশাপাশি যেন আপনি অবশ্যই সঠিক সর্ব জায়গায় সঠিক ফায়সালা ইনসাফ করতে পারি, সঠিক দেশপ্রেমিক হিসাবে আমরা দেশের কাছে আমরা একজন সঠিক দেশপ্রেমিক হিসাবে সবাই যাতে আপনাদেরকে সম্মান করে। ভাই আপনার পলিটিক্যাল কোনো কিছু লাগবে না। আমরা যদি অবশ্যই আমি প্রথমত মধ্যম এবং সর্বশেষ পর্যায়ে বলতেছি, সর্বোচ্চ পদস্থ কর্মকর্তারা যদি বলে থাকেন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এদেশে আছেন কেন, যেহেতু আমেরিকায় রায় দিবে মেজর সৈয়দ জিয়াউল হককে, আমেরিকা রায় দেয়ার খেয়ে, তাহলে আপনারা এদেশের উপদেষ্টা কেন? উনারা যদি এই প্রশ্নটা আমাদের কাছেই করেছেন যে আমরা এই প্রশ্ন থেকে শিক্ষা নেয়ার জন্য, উনারা যদি এই ধরনের কোনো পায়তারা করেন যে সৈয়দ মেজর জিয়াউল হককে নিয়ে এই ধরনের কোনো পায়তারা হয়, কিংবা ভবিষ্যতের যে আগামীকাল যে বিডিআরের ভাইয়েরা মুক্তি পেতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ যাতে সুষ্ঠুভাবে আমাদেরকে ফিরে আসেন, এই ধরনের দোয়া এবং শুভকামনা জানিয়ে অবশ্যই আরও যারা আমাদের দেশে বিভিন্ন গুম খুনের শিকার এবং বিভিন্ন দেশে আরও ভাইরা থাকতে পারেন, আমরা হয়তো অনেকের জানা নেই, কিংবা বাংলাদেশেও অনেকে এভাবে কারাগারে থাকতে পারেন, আমরা অবশ্যই সুষ্ঠু বিচার ফায়সালার মাধ্যমে
আমরা চাইব একটা সুষ্ঠু রাষ্ট্র গঠন করার জন্য। আমরা যদি ভাই অবশ্যই একটা সুষ্ঠু রাষ্ট্র গঠন করি, সুষ্ঠু রাষ্ট্র গঠন করার দায়িত্ব ভাই আমার আপনার। সুষ্ঠু গঠন করার দায়িত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির নয়। অবশ্যই আমরা যদি আমাদের সর্বনিম্ন পর্যায়ে আমি আপনি দেশপ্রেমিক হতে পারি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে অবশ্যই এই দেশপ্রেমের মাধ্যমেই একটি সঠিক রাষ্ট্র গঠন করা সম্ভব। এরই পাশাপাশি আমরা হয়তোবা কেউ বিভিন্ন অঙ্গ সংগঠন, সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকে একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করার জন্য যে কোনো একটা সুষ্ঠু, সুসমৃদ্ধি, ইনসাফ ভিত্তিক সঠিক রাজনৈতিক দল যাতে গঠিত হয় এবং সকল রাজনৈতিক দলের অবকাঠামোর মধ্যে যেন সত্য, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি থাকে, যাতে ভবিষ্যতে যে বা যারা সরকারে আসবেন, যে কোনো রাজনৈতিক দলই বলেন, যাতে আপনারাও যাতে এই ধরনের প্রশ্নবিদ্ধ যাতে না হন, সে ব্যাপারে অবশ্যই আপনারা যদি ন্যায়, ইনসাফ এবং সততার ভিত্তিতে আপনারা যদি একটা রাষ্ট্র গঠন করতে পারেন, তাহলে অবশ্যই ভাই আমি আপনি কিংবা যে কেউ অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে। আরেকজন ভাই বলেছেন, আমরা আমাদের স্থান থেকে ওই সমস্ত শুভাকাঙ্ক্ষের ফাঁকিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আওয়াজ তুলতে হবে। অবশ্যই ভাই, আমি এজন্যই বারবার একটা কথা বারবার আমার মুখে চলে আসে যে ভাই, আমার আপনার মধ্যে যদি সঠিক দেশপ্রেম থাকে, আমি আপনি যদি সঠিক দেশপ্রেমিক হিসাবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচয় দিতে পারি, সাধারণ থেকে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ সবাই যদি আমরা এই দেশপ্রেমিক হিসাবে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অবশ্যই আমরা যদি সব সময় এই সঠিক আওয়াজ তুলতে পারি যে কোনো অপকর্মের বিরুদ্ধে, তাহলে অবশ্যই সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাজনৈতিক গঠন করা সম্ভব এবং আমরা অবশ্যই একটি সঠিক ও সুসমৃদ্ধির রাষ্ট্র গঠন বিনির্মাণের জন্য আমরা যে কোনো ভবিষ্যতে যে কোনো দলই ক্ষমতায় আসুক, আমি চাইব যে এই সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ ভিত্তিক রাজনৈতিক রাষ্ট্র গঠন করার জন্য এই রাজনৈতিক দলকে এই ক্ষুধার্ত আহ্বান জানিয়ে সবসময় সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এবং তারই পাশাপাশি আমরা যেন সবাইকে দেশপ্রেম ভুলে না যাই। ভাই, আমার আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, অবশ্যই আপনারা অতীতে অনেক কথায় এসে যায় ভাই, দেশপ্রেম অনেকটা আপনাদের মতন হয়তো নাও থাকতে পারে, তবে আলহামদুলিল্লাহ কিছু না হলেও রয়েছে, তাই বলেই দেশপ্রেম অনেক সময় মুখে চলে এসে যায় ভাই। তাই আমি সবাইকে ক্ষুধার্ত আহ্বান জানাবো, অবশ্যই সমাজ, পরিবার, রাষ্ট্রকে যাতে একজন সঠিক দেশপ্রেমিক হিসাবে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য একটা রাজনৈতিক দল গঠন করব আমরা দেশপ্রেমিক, যে বা যারা সঠিক অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায়, যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদেরকে নিয়ে আমরা অবশ্যই একটা রাজনৈতিক দল গঠন করব। তবে নতুন দলের কথা বলছি না আমি, যে বা যারা অতীতের যে বা বিএনপি বলেন কিংবা জামাতে ইসলাম বলেন কিংবা নতুন যে এনসিপি বলেন, আমরা চাইব সকল ভাইদেরকে ক্ষুধার্ত আহ্বান জানাবো এবং যে বা যারা এই ধরনের সঠিক রাজনৈতিক দেশপ্রেমিক এবং যে বা যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সব সময় অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায়, এই মন মানসিকতা যাদের মধ্যে রয়েছে, তাদেরকেই যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি আপনারা আনতে পারেন, আপনাদের কাঠামো যদি সেইভাবে থাকে, তাহলে অবশ্যই একটা সঠিক রাষ্ট্র আপনারাই গঠন করতে পারেন। এবং সর্বশেষে যে বা যারা সর্বশেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন এবং দেখতেছেন, সবাইকে
মোবারকবাদ জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবারও বলছি, আপনারা সবাই সৈয়দ মেজর জিয়াউল হকের জন্য দোয়া করবেন যেন আমাদের দেশে আবার ফিরত আসেন। সৈয়দ মেজর জিয়াউল হক, এবং আগামীকাল যে একটি রায় দেওয়া হবে পিলখানা হত্যাকাণ্ডের বিডিআর নওজোয়ান ভাইদের, অবশ্যই সেটা যেন সুষ্ঠুভাবে এই বিডিআর নওজোয়ান ভাইয়েরা আমাদের মধ্যে ফিরত আসেন এবং আমরাও যাতে তাদের সাথে আলিঙ্গন করতে পারি, তাদের সাথে ভালোবাসা শেয়ার করতে পারি। তার পাশাপাশি যাতে পুরো বাংলাদেশটা একজন সাহসী দেশপ্রেমিক মেজর সৈয়দ জিয়াউল হককে আমরা যাতে দেশে পেতে পারি এবং তার পাশাপাশি উনাকেও যে আমাদের ভালোবাসাটুকু ব্যক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বসময়ে আমাদের ইমানের যেই কয়েকটা পর্যায়ের মধ্যে, ইমানের পর্যায়ে যদি না হলেও যে আমাদের মধ্যে সবসময় যদি ইমানি চেতনা থাকে, তাহলে অবশ্যই আমাদের দেশকে সবসময় মূল্যায়ন করতে হবে। অবশ্যই দেশপ্রেম যে কোনো ভাষায় সীমাবদ্ধ নয়। দেশপ্রেম হচ্ছে একটি নীরব প্রতিক্রিয়া। একজন নীরব ভাইয়েরা নীরব প্রতিক্রিয়া, নীরবেও যদি একজন ভাই সঠিক কথা বলে, সেও একজন দেশপ্রেমিক। হয়তো রাস্তাঘাটে কিংবা মিছিল মিটিং কিংবা সভা সমাবেশে গেলেই যে সে দেশপ্রেমিক হবে তা নয়। একজন দেশপ্রেমিক একজন ঘরেও থাকতে পারে, একজন দেশপ্রেমিক জালিমের কারাগারে থাকতে পারে, একজন দেশপ্রেমিক বাহিরা দেশেও থাকতে পারে। যেমন আপনারা প্রমাণ পেয়েছেন সৈয়দ মেজর জিয়াউল হক কিভাবে কোন দেশে আছেন কেউই জানে না উনার কথা। তাই এই জন্য একটি মুক্তি পরিষদ গঠন করা হয়েছে। আপনারা অবশ্যই যারা যে কোনো 64টা জেলা অবশ্যই এটা বিস্তার লাভ করে, আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন যে কোনো ক্ষেত্রে। তার পাশাপাশি আগামীকাল যে বিডিআর ভাইদের, নওজোয়ান ভাইদেরকে যাতে সঠিকভাবে ওরা আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তারই পাশাপাশি আমাদের মৌলভীবাজারের 11 নং মোস্তফাপুর ইউনিয়নের দেশপ্রেমিক এবং পুরো দেশের দেশপ্রেমিক ভাই মেজর সৈয়দ জিয়াউল হক, যাতে উনাকে আমরা পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভরাত্রি, গুড নাইট।